তো পরে হচ্ছে আমি মনে হয় ভাইয়ার কাছে 5 দিনের মতো মানে ক্লাস করি। ইন টোটাল মনে হয় 5 দিন, আর 2 দিন ভাইয়া আমার এমনি ক্লাস নেয়, প্র্যাকটিস করায়। তো এইভাবেই শিফট হয়ে আর কি, মানে খুবই সাডেনলি হঠাৎ করে ডিসিশন নিয়ে শিফট হওয়া। যারা পরীক্ষা দিবে সামনে তাদের কি সাজেস্ট করবেন, আসলে পরীক্ষা আগে তাদের কি কি করা উচিত? কারণ আপনি যদি শর্ট টাইমে জিনিসটা করছেন, অনেকে দেখা যাচ্ছে অনেক সময় নিতেছে বাট স্টিল প্রিপেয়ার হতে পারতেছে। কারণ হচ্ছে আমার তারা হচ্ছে হুম, হুম, বলেন। ভাইয়া আমাকে যেভাবে হচ্ছে লেভেল 1 লেভেল 2 করে করে মানে ক্যাটাগরাইজ করে দিছেন, আমি ওই ক্যাটাগরি ধরে ওভাবে প্র্যাকটিস করছি। আমরা জাস্ট একটু রিড আউটটা একটু পড়ে দেখান, যাতে যারা 70 টার্গেট করতেছে তাদের আসলে কিভাবে পড়া উচিত। আমি To get learners ready for listen and repeat tasks, it's important for them to practice listening without seeing the person speaking. In face to face communication, we naturally look at people's mouths when they are talking, especially when listening to another language. রাইটিং এও একটা কনফিউশন আছে যে অবভিয়াসলি রাইটিং এ আপনার 5.5 আসছে, উইদিন এ উইক আপনি 6.5-এ জাম্প করছেন। সো এটাও হুম, আসলে অনেকের জন্য আসলে এই সাজেশনটা দেওয়া করে, মানে কিভাবে তারা, কারণ আইএলটিএস দেখা যায় যে কোনো বিষয়তে আটকে গেলে 0.5 বা অনেক টাফ হয়ে যায়। সেখানে আপনি এক 1 উইকের মধ্যেই আপনি আবার 5.5 থেকে 6.5 আসছেন রাইটিং এ। ওকে, আমার সাথে আছে হচ্ছে তানজিমা আপু, আর তানজিমা আপু রিসেন্টলি পরীক্ষা দিচ্ছে। অবভিয়াসলি 1 উইকের প্রিপারেশন আইএলটিএস থেকে পিডিতে মুভ করছে। আর আজকে এক্সাম এক্সপিরিয়েন্সটা জানবো তানজিমা আপুর কাছ থেকে। তার আগে আপুর সার্টিফিকেট একটু দেখে নিন। সো এটা আসলে 7 ডেজ এর মধ্যেই আজ থেকে পিটিতে শিফট হওয়া। সো ওকে আপু, আজ থেকে পিটিতে শিফট হওয়ার এক্সপিরিয়েন্সটা কেমন? আমি হচ্ছে আইএলটিএস দিই হচ্ছে মার্চের 9 তারিখ। তো মার্চের 9 তারিখ দিয়েই আমি আমার 6.5 এসেছিল ওভারঅল, বাট আমার রাইটিং এ 5.5 এসেছিল। তো তখন হচ্ছে আমি যে ইউনিভার্সিটি নিয়ে চিন্তা করছিলাম, আমার দরকার হচ্ছিল না আর কি, মানে স্কোর সাফিসিয়েন্ট ছিল। তো হুট করে হচ্ছে ইউনিভার্সিটি অন্যটা দেখলাম, তখন আমার মানে আমার হাতে টাইম খুবই কম, মানে আচ্ছা। নিয়ারলি 7 ডেজ এর মতো ছিল। তো আমি হচ্ছে প্রথমে বুঝতেছিলাম না কি করব। তো পরে চিন্তা করলাম যে পিটি, সবাই বলে একটু ইটস ইজিয়ার দেন আইএলটিএস, তো আমি দেখি একটু পিটি ট্রাই করে দেখি, আবার রেজাল্টটাও তাড়াতাড়ি দেয়। তো আহ, এরপর হচ্ছে আমি মানে একটু ফেসবুকে ঘাটাঘাটি করতেছিলাম। তো পরে হচ্ছে আমি মনে হয় ভাইয়ার কাছে 5 দিনের মতো মানে ক্লাস করি। ইন টোটাল মনে হয় 5 দিন, আর 2 দিন ভাইয়া আমার এমনি ক্লাস নেয়, প্র্যাকটিস করায়। তো এইভাবেই শিফট হয়ে আর কি, মানে খুবই সাডেনলি হঠাৎ করে ডিসিশন নিয়ে শিফট হওয়া। যদিও 7 ডেজ কারোর জন্য আসলে সাজেস্ট করা ঠিক না, 7 ডেজ খুবই রিস্কি একটা অপশন, বাট কোনো হ্যাঁ, ওয়ে ছিল ভাইয়াকে না? যখন আমি কল দিয়েছিলাম তখন ভাইয়া বলছে পুরো গ্যাম্বল হয়ে যায়। আমি তখন ভাইয়াকে হ্যাঁ, বলতেছিলাম যে আসলে আমার কিছু করার নাই, তো মানে সেটাই। আচ্ছা, সো আইএলটিএস থেকে পিটি, হ্যাঁ পিটি কি কি সহজ লাগছে আপনার কাছে, যেহেতু আপনি দুটোই করছেন আর দুটাতে মোরালেস আপনার স্কোর ভালোই আছে, সো কোনটা আপনার কাছে সহজ লাগছে আসলে আইএলটিএস আর পিটি কম্পেয়ার করলে? আমার কাছে আইএলটিএস থেকে পিটিটা মানে পুরাপুরি আসলে সহজ লাগছে। একটা বিশেষ করে এটা স্পিকিংটা ইজি, মানে স্পিকিং এর আলাদা আলাদা করে ভাগ করা, সবগুলোর জন্য আলাদা আলাদা মার্কস আছে, তো আচ্ছা মার্কস একটু গুলাটা আমি একটু ইজি, বলি, রাইটিং অনেক। হুম, স্পিকিং এ আপনি রাইট আইএলটিএস 6.5 রাইট, এখানে পাইছেন 7। জি 7। সো আসলে মানে ওখানে 6.5 আর এখানে 7, আসলে দুইটার মধ্যে কোনটা কঠিন আর ইজি ছিল? আর আসলে 7 পাইতে গেলে বা স্পিকিং এ 70 পাইতে গেলে পিটিতে আসলে কি করা উচিত? মানে এই স্পিকিং নিয়ে অনেকেরই আমি কনফিউশন আছে। হচ্ছে আমি হচ্ছে আপনার গাইডলাইন মতো আমি হচ্ছে রিড অ্যালাউড, মানে ডেসক্রাইব ইমেজ, এগুলো অনেক ভালো মতো প্র্যাকটিস করছি। রিটেল লেকচার নিয়ে আমার একটু প্রবলেম ছিল, এটা আমি একদম বলতেছিলাম ভাইয়াকে, ভাইয়া বলছেন এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো ওগুলাই আমি জাস্ট ভালো করে দিচ্ছি যতটুকু সম্ভব। এরপর দেখলাম যে হ্যাঁ, ভালো স্কোরই তো আসছে। সো 70 মানে হচ্ছে আইএলটিএস 7 ইকুইভ্যালেন্ট স্পিকিং এ। হুম। আর অনেকে দেখা যাচ্ছে যে আপনি কি কোনো মক দিছেন বা কোনো অ্যাপে প্র্যাকটিস করছেন বা এরকম কিছু, নাকি জাস্ট আপনি জেনারেল গাইডলাইন ফলো করে গেছেন, প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি আর কন্টেন্ট? আমি হচ্ছে প্র্যাকটিস অ্যাপে করছি, বাট ওটার আসলে ফিডব্যাকটা ধরি নাই, বিকজ যেহেতু ভাই আমাকে বলছিলেন যে থার্ড পার্টি অ্যাপ আসলে পুরোপুরি ট্রাস্ট করে লাভ নাই। সো এই জন্য আমি ওটার ফিডব্যাক ধরি নাই, বাট ওটা প্র্যাকটিস করছি, বিকজ মানে জাস্ট প্র্যাকটিস করার জন্য। দো
অ্যাপি ইউনিটে যে আমি প্র্যাকটিস করছি ওখানে হচ্ছে রিড অ্যালাউড গুলো অনেক বড় বড় আসে, বাট মেইন এক্সামে এত বড় আসে না, অনেক অনেক ছোট আসে। প্লাস হচ্ছে আমার কাছে মনে হয়েছে অ্যাপি ইউনিটে একটু টাফ আসে, বাট পিটিটা মানে পিটি তে অ্যাকচুয়াল এক্সামে আরো অনেক ইজি আসে। তো যারা যারা ধরেন স্পিকিং দিতে যাবে, যাদের স্কোর ধরেন এক্সপেক্ট করছে 6.5 বা 6 বা 7 পিটিতে, তাদের আসলে কি কি করা উচিত, আপনি কি সাজেস্ট করবেন কম সময়ের মধ্যে? আমি সাজেস্ট করব, আমি যেটা করছি আমি রিড অ্যালাউড খুবই ভালো করে করছি। প্লাস হচ্ছে মানে যেসব মানে ডিসক্রাইব ইমেজ গুলা ভালো করে করছি, আমি ওরকম কোনো আলাদা করে কোনো ফরম্যাট ফলো করি নাই, টেমপ্লেট ফলো করি নাই, আমি আমার মতো করে যা দেখছি যা আছে ওগুলাই জাস্ট গুছায় বলছি। তো আমার তো ভালো আছে, আমি ওরকম মানে এমন না যে 7 ডেজ আমি পুরো না খেয়ে দিয়ে পড়ছি, তাও না, আমি জাস্ট ক্লাস করছি এবং যতটুকু প্র্যাকটিস করা যায় করছি। তো আমার কাছে মনে হয় ওই জায়গাগুলো যদি একটু ভালো, বিশেষ করে রিড অ্যালাউডটা যদি একটু ভালো করে দেখা যায়, মানে তাহলে হয়তো একটা ভালো স্কোর আসতে পারে। আচ্ছা, আর আপনার মোস্টলি হচ্ছে স্পিকিং এর প্ল্যানটা ছিল হচ্ছে যে প্রত্যেকটা টপিকই মার্কিং হুম ক্রাইটেরিয়া ফলো করা, হ্যাঁ। ইউজুয়ালি হুম। মার্কিং ক্রাইটেরিয়া অনেকে ফলো করে না, স্পেশালি প্রোনাউন্সিয়েশন অফ ফ্লুয়েন্সি আসলে কিভাবে ওয়ার্কআউট হয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে ডেসক্রাইব ইমেজও আপনি কোনো টেমপ্লেট ইউজ করেন, রাইট? রিটেন লেকচারও করেন? না না। আচ্ছা। ইভেন অনেকে টেমপ্লেট ইউজ করে, এটাতে রং কিছু নাই, বাট মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে টেমপ্লেটটা 80% থেকে গেছে, সেখানে কোনো কন্টেন্ট অ্যাড্রেস হয় নাই। যখন এই কন্টেন্ট অ্যাড্রেস হয় না, দেন সমস্যাটা তৈরি হয় আসলে। মানে আমার কাছে মনে হয়েছে টেমপ্লেটটা মুখস্থ করে যাওয়াটা আমার জন্য বেশি টাফ, তার থেকে আমি আচ্ছা। যা দেখবো ইনস্ট্যান্ট সেটা বলাটা আমার জন্য একটু ইজি। এই জন্য হচ্ছে আমি কোনো টেমপ্লেটের কথা মানে চিন্তা করি নাই। আচ্ছা, আইএলটিএস স্পিকিং এর সাথে যে পিটি স্পিকিং কম্পেয়ার করি, কোন সাইডটা ইজি লাগছে আর কোন সাইডটা মনে করতেছে যে ডিসঅ্যাডভান্টেজ পিটিতে? উম আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ বলতে শুধু মানে পিটির যেটা লাগছে ওয়ার্ক মানে যে এক্সাম এনভায়রনমেন্টটা নিয়ে, মানে পিটির এক্সাম এনভায়রনমেন্টটা একটু নয়েজি, বাট কম্পারেটিভলি আইএলটিএস এর থেকে পিটি অনেক ইজি আর অনেক কম স্ট্রেসফুল, বিকজ আইএলটিএস এ মানে এত আগে থেকে যে রিপোর্টিং, এরপর একটা রুমের মধ্যে যে মানে আলাদা করে মানে কোয়েশ্চেন করা, আবার কিউ কার্ড, একটু মানে ব্যাপারটা হেক্টিক। প্লাস হচ্ছে মানে অনেক সময় যেমন, আপনি হ্যাঁ। সবকিছু পারলেও আপনি পারফর্ম করতে পারবেন না, বিকজ হচ্ছে এত স্ট্রেসফুল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় যেটা আচ্ছা, পিটিতে হয় না। ফর এক্সাম্পল আইএলটিএস এ যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 2 আর 3টা কম্পারেটিভলি একটু টাফ হয় ওয়ানের থেকে। হুম পিটিতে আপনাকে কোন পার্টটা, আপনি যদি কম্পেয়ার করেন পিটির সাথে আইএলটিএস এর, যদিও যদিও হুম দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট কোশ্চেন প্যাটার্ন গুলা, বাট হুম। দুইটা যদি ওভারঅল আপনি ইয়া করেন, মেজার করেন, কোনটা কমফোর্টেবল? এটা আসলে যদি দুইটা ওভারঅল মানে করি, আমার কাছে পিটির রিটেল লেকচারটা একটুখানি টাফ লাগছে। আর যদি কম্পেয়ার করি আইএলটিএস এর সাথে, পিটি অনেক ইজি আইএলটিএস থেকে, মানে অনেক ইজি। স্পিকিং পার্টটা শুধু, হ্যাঁ। শুধু স্পিকিং পার্টটা, আচ্ছা। আর এখন আমরা মুভ অন করে হচ্ছে রাইটিং এ। রাইটিং এও একটা কনফিউশন আছে যে অবভিয়াসলি রাইটিং এ আপনার 5.5 আসছে, উইদিন এ উইক আপনি 6.5-এ জাম্প করছেন। সো এটাও হুম আসলে অনেকের জন্য আসলে এই সাজেশনটা দেওয়া করে, মানে কিভাবে তারা, কারণ আইএলটিএস দেখা যায় যে কোনো কিছুতে আটকে গেলে 0.5 বাউন্ডে টাফ হয়ে যায়। সেখানে আপনি এক 1 উইকের মধ্যেই আপনি আবার 5.5 থেকে 6.5 আসছেন রাইটিং এ। হুম সো রাইটিংটা পিটি আজ ইজি না কঠিন, এটা আসলে ইন্ডিভিজুয়াল ডিসাইড করবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে পিটি রাইটিংটা আসলে আইএলটিএস থেকে অনেক ইজি করে দিচ্ছে। হুম। এবং পিটি রাইটিং এ যারা স্ট্রাগল করতেছে বা আইএলটিএস রাইটিং এ যারা স্ট্রাগল করতেছে, পিটিতে স্কোর করতে যাচ্ছে, তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন? আমি কিভাবে তারা? যেমন রাইট ফ্রম ডিকটেশনটা খুব ভালো করে করছি, মানে আমি চেষ্টা করছি যে এটা এটা মানে আমি ঠিক মতো দিতে পারি। আর সামারাইজটা আমি যেমন আমার যে মানে পিটিএ তে যেই সামারাইজ করার প্যাসেজটা ছিল, প্যাসেজটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। উপরে কিছু ইন্ট্রোডাকশন ছিল, মাঝখানে মানে এক্স্যাক্টলি যে থিমটা সেটা মানে খুব ইজিলি আমি মানে যা প্যাসেজ ছিল সেটাই লিখছি। অন্য সময় তো আমি প্যারাফ্রেজ করি, বাট পিটির এক্সামের আমি ওটাও করি নাই, বিকজ মানে জিনিসটা অনেক ইজিলি আলাদা করে মানে সামারাইজ করা যাচ্ছিল। আর আমার একটা প্যাসেজেস ছিল, প্যাসেজেস জাস্ট আমি ফ্রি হ্যান্ড আমার মতো লিখছি, এক্ষেত্রেও আমি কোনো টেমপ্লেট বা কিছু ইউজ করি নাই, আমি আমার মতো করে লিখে গেছি। জাস্ট আমি চেষ্টা করছি 220 থেকে 250-এর মধ্যে ওয়ার্ড লিমিটটা ঠিকঠাক রাখার। কারণ হচ্ছে আমি একটু লিখতে পারতাম, টাইম ছিল, বাট আমি তাহলে আরেকটা যে রিভাইজ করা সেটা করতে পারতাম না, বিকজ টাইপ করার ক্ষেত্রে অনেক সময় এস ইয়েস একটু ইয়ে হয়, অথবা টাইপেও হয়। তো এর জন্য হচ্ছে আমি ওইভাবে খেয়াল করছি। আর
আইএলটিএস এর ব্যাপারটা, যেটা আইএলটিএস এর ব্যাপারটা হচ্ছে প্রথমত পিটি তে খুব সুন্দর করে নিচে ওয়ার্ড কাউন্ট থাকে, এটা একটা প্লাস পয়েন্ট। আর আইএলটিএস এ সেটা থাকে না, আপনি লিখে আপনার জন্য ওয়ার্ড কাউন্ট করাটা অনেক টাফ। এখন কারো লিখা এক পৃষ্ঠায় অনেক ওয়ার্ড হয়ে যায়, আবার কারো লিখা দুই পৃষ্ঠায় ওয়ার্ড কাউন্ট অনেক কম থাকে। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে, আমার আইএলটিএস এর রাইটিং এর ক্ষেত্রে এটাই হয়েছিল, আমি মনে হয় ওয়ার্ড কাউন্ট নিয়ে মেসড আপ করছি, যেটা আমার পিটিএ তে হয় নাই, বিকজ পিটিএ তে ওখানে নিচে ওয়ার্ড কাউন্ট থাকে, তো আমার জন্য এটা অনেক ইজি হয়েছিল। আর আইএলটিএস দেখা যায় মেজরিটি স্কোর আপনার এসে থেকে আসে, বাট পিটিতে উল্টা। হুম। পিটিতে কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা নক দেয় হচ্ছে এসে টেমপ্লেটের জন্য। বাট আলটিমেটলি তাদের আসলে ফোকাস করা উচিত হচ্ছে রাইট ফ্রম ডিকটেশনে। তারা সেটা না করে তারা মনে করে যে আসলে তাদের টেমপ্লেট কাজ করতেছে না, এই জন্য আসলে রাইটিং স্কোর আসতেছে না। পিটিতে আসলে আইএলটিএস থেকে কমপ্লিটলি ডিফারেন্ট, মানে আসলে রাইট ফ্রম ডিকটেশনটা ভালো, হুম। আলটিমেটলি রাইটিং স্কোর আসবে না। এবং আমাদের মেন টার্গেটই ছিল হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন টাইমে শেষ করা। রাইট ফ্রম ডিকটেশনটা ঠিক করে করা। হুম। হ্যাঁ। আমরা মনে হয় খুব কম এফোর্টই দিচ্ছি হচ্ছে সামারাইজ আর এসে রাইটিং এ, আমরা মেইনলি প্র্যাকটিসই করছিলাম রাইট ফ্রম ডিকটেশন বেশি, যাতে ওইখানে হচ্ছে ইনশিওর করতে পারি। আর আর কোন অ্যাডভাইস যারা রাইটিং এ স্কোপ তুলতে পারতেছে না তাদের জন্য? মানে মানে আমার কাছে মনে হয়েছে আমি এমন না যে খুব আইডিয়া জেনারেট করে খুব এসে লিখছি, বাট আমি খুবই নর্মাল জিনিসপত্র লিখছি, বাট নিজের মতো করে লিখছি, চেষ্টা করছি যে একটা ভালো ওয়ার্ড লিমিট মেনটেন করার। আচ্ছা, আহ, আমরা জাস্ট একটু রিড আউটটা একটু পড়ে দেখান, যাতে যারা 70 টার্গেট করতেছে তাদের আসলে কিভাবে পড়া উচিত। আমি জাস্ট একটা কোশ্চেন শেয়ার করতেছি, যদিও জিনিসটা আসলে অনেক ডিটেলস, বাট জাস্ট একটা আইডিয়ার জন্য আর কি। To get learners ready for listen and repeat tasks, it's important for them to practice listening without seeing the person speaking. In face to face communication, we naturally look at people's mouths when they are talking, especially when listening to another language. আচ্ছা, আর আমরা যদি এখন মুভ করি হচ্ছে ওভারঅল মানে পারফরমেন্স উপর ডিপেন্ড করে, যে আপনি আসলে আহ, যারা পরীক্ষা দিবে সামনে তাদের কি সাজেস্ট করবেন, কি আসলে পরীক্ষা আগে তাদের কি কি করা উচিত? কারণ আপনি যদি শর্ট টাইমে জিনিসটা করছেন, অনেকে দেখা যাচ্ছে অনেক সময় নিতেছে বাট স্টিল প্রিপেয়ার হতে পারতেছে। কারণ হচ্ছে আমি তারা হচ্ছে হুম, হুম, বলেন। ভাইয়া আমাকে যেভাবে হচ্ছে লেভেল 1 লেভেল 2 করে করে মানে ক্যাটাগরাইজ করে দিছেন, আমি ওই ক্যাটাগরি ধরে ওভাবে প্র্যাকটিস করছি। যেমন আমি রিডিং এর মাল্টিপল চয়েস গুলা, যেগুলা হচ্ছে মাল্টিপল অপশন চুজ করতে হয়, সেগুলো আমি অ্যান্সারই করি নাই। জাস্ট ওই টাইমটা আমি রেস্ট নিছি, রেস্ট নিয়ে স্কিপ করে দিছি, কারণ ওই টাইমটা আমি একটু রেস্টও নিছি, আমার জন্য এটা বেটার হয়েছে। আর হচ্ছে আমি মেইনলি হইতেছে যেসব জিনিসগুলো আমাকে লেভেল 1 যেগুলো ছিল সেগুলোতে আমি বেশি ফোকাস করছি, যাতে হচ্ছে আমার যেমন রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, রাইট ফ্রম ডিকটেশন, রিডিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস, রিডিং এন্ড রাইটিং ফিল ইন দা ব্ল্যাঙ্কস আমি হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস করছি, হ্যাঁ। যাতে আমার এই জায়গায় মার্কস তেমন একটা না ছুটে। হ্যাঁ, বাট হ্যাঁ, তারপর আমরা আরো কিছু টপিক ছিল যেগুলোর দিকে ফোকাস করছি, কারণ ইন কেস যদি এই টপিক গুলোতে ভালো না হয় দেন ওই হ্যাঁ, টপিক হ্যাঁ, গুলো থেকে স্কোর আনতে হবে। আর ইটস হ্যাঁ। নট লাইক তো ওইগুলো হচ্ছে, এই 5টা টপিক পড়লেই যে আমরা পার হয়ে যাবো তা না, আরো কিছু না আমাদের। না ব্যাপারটা তা না, মানে আমি সবই অ্যান্সার করছি, আমি সবই, বাট এইগুলাতে একটু বেশি ফোকাস করছিলাম, মানে এনশিওর করার চেষ্টা করছি যে এইগুলাতে আমার কোনো ভুল না হয়। বাট এছাড়া আমি ডেসক্রাইব ইমেজ, রিটেল লেকচার, হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ড, লিসেনিং, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, এসএস, আমার সবই তো করছি, মানে অ্যান্সার আমি শুধু যদি মানে অ্যান্সার না করি নাই যেটা, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস, মাল্টিপল অ্যান্সার্স, এইটা বাদে তো আমি সবকিছু আসলে অ্যান্সার করছি। আচ্ছা আপু, আসার জন্য অনেক ধন্যবাদ। আর আশা করি এই ভিডিও থেকে অনেকে বেনিফিট হবে। আর আহ, আজকের মতো তাহলে আমরা এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ।